আপনি স্বাভাবিকভাবে কোন ব্যাপারটাকে সবচেয়ে বেশি হাইলাইট করবেন বাংলাদেশের বোথ ইনিংসে? হাসান মাহমুদের বোলিং, এন্টায়ার পেস ইউনিটের বোলিং, ইবাদতের দারুণ সাপোর্টিং রোল, সেম গোস টু তাসকিন। ব্যাটিংয়ের দিক থেকে ডেফিনেটলি আপনি সবার আগে তানজিদ তামিমের নাম বলবেন, তারপর শান্তর কথা বলবেন, এরপর মিরাজ, মুমিনুল, হোয়াট এভার। তামিম এবং শান্তর 101 এবং 84 যতখানিক ভ্যালু করা উচিত, হাসান মাহমুদের ওই 92 বল খেলা, তাইজুলের ছক্কাটা আপনি দেখেছেন, জশ হেজিলুডকে যেটা ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের উপর দিয়ে মারল, দুর্দান্ত। এবং একই সঙ্গে তাসকিনের যে 20 অড রান, আমি জানি না তাসকিন কত করবেন শেষ পর্যন্ত। এই যে 170 বলে আপনার 46-এর পার্টনারশিপ, এবং মাঝখানে আপনার তাইজুলের একটা মিরাজকে সঙ্গে মিলে 18-20 রানের পার্টনারশিপ, তারপর আমরা যখন আলোচনা করছি তখন লাঞ্চ ব্রেক, একই সঙ্গে 40-এর পার্টনারশিপ মিরাজ এবং তাসকিন। এই 3 টেলেন্ডারকে ভাই ওদের পেট ভরে মিষ্টি খাওয়ানো উচিত। মিষ্টি ওরা খাবেন, আমি জাস্ট বলার জন্য আমি বলছি। তারা যে ব্যাটটা করেছে 308 রানের সময়, যখন বাংলাদেশের 110-এর মতোই বোধ হয় লিড, মুশফিক আউট হয়ে যান, দেয়ার ওয়াজ এভরি চান্স পরবর্তী 20-25 রানের মধ্যে বাংলাদেশ অল আউট হয়ে যাবে। এই ঘটনা টেস্ট ক্রিকেট একদম প্রচলিত এবং কমন ঘটনা, স্পেশালি যেখানে মানে আপনার হেইজেলউড, কামিন্স, স্টার্ক, আমি লিয়ানকে বাদ দিয়ে ধরছি, এবং বলটা নতুন, খেয়াল করেন আপনি, নতুন বল, 6 ওভারের মধ্যে 81 থেকে 86, 6 ওভারের মধ্যে বাংলাদেশের 3 উইকেট নেয়, শান্ত, মুশফিক, ইন বিটুইন লিটন। সো বাংলাদেশের খুব ভালো সম্ভাবনা ছিল 330 অল আউট হয়ে যাওয়ার। এই 3 টেলেন্ডার উইথ দ্য হেল্প অফ মিরাজ, উইথ দ্য সাপোর্ট অফ মিরাজ, উইথ দ্য গাইডেন্স অফ মিরাজ, দে ডিড ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি। নতুন বলে বারবার অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। এবং আজকের দিনটা শুরু করতে কিন্তু একটু টাফ ছিল। আপনার যে বিষয় প্রশ্নটা ছিল, মানে প্রশ্নের উত্তর দিকে অনেক কথা বলে ফেলেছি। বাংলাদেশ এই সিচুয়েশনে ম্যাচ হেরেছে এর আগে। আমি নিউজিল্যান্ডে মাঠে বসে দেখেছি যে 600 করে বাংলাদেশ ম্যাচ হেরেছে। যে ব্যাপারটা এখন আর ওই পর্যায়ে নেই যে ব্যাট অ্যাজ মাচ ইউ ক্যান। বাংলাদেশ এখন স্ট্র্যাটেজিক্যালি অস্ট্রেলিয়াকে ঠিক কোন পয়েন্টে হিটটা করবে এটা অ্যাসেসমেন্ট করা জরুরি। বাংলাদেশ চাইলে হয়তো আরও 10 ওভার 20 ওভার খেলতেই পারে। লিডটা কত হবে? 250। খেয়াল করে দেখেন, বাংলাদেশ যদি 250 রানের লিডও নেয়, অস্ট্রেলিয়া যদি 450 করে, তাও বাংলাদেশকে 200 করে জিততে হবে। বাংলাদেশের ওই ফোকাল পয়েন্টটা থাকা উচিত যে আমরা লিড চাইনি। বাংলাদেশের লিড কিন্তু সজীব যা হওয়ার হয়ে গেছে। এবং এটা কি এনাফ? আমি ফিল করি এনাফ লিড, যদি না অস্ট্রেলিয়া দুর্দান্ত কোনো ব্যাটিং ডিসপ্লে দেখায়, বাংলাদেশ যদি না খুব খারাপ মানে বল করে, যদি না বাংলাদেশ 4-5টা ক্যাচ ড্রপ করে। এবং একই সঙ্গে বাংলাদেশ এটা মাথায় রাখা খুব জরুরি, কোনোভাবেই যেন 150-এর উপরে রান চেস না করতে হয় 4th ইনিংসে। খেয়াল করেন, বাংলাদেশ কিন্তু ধরেন যখন ব্যাট করবে, বাংলাদেশের জন্য কিন্তু 4th ইনিংস ব্যাট করতে হবে ম্যাচ জিততে হলে। আর অস্ট্রেলিয়া যদি ধরেন 180 অল আউট হয়ে গেল, হইতে পারে না? পারে তো। তাইলে একরকম আপনি ইনিংস ব্যবধানে জিতলেন, আমরা সবাই সেলিব্রেট করবো, জিততেই সেলিব্রেট করবো, ড্র করলেও সেলিব্রেট করবো এই ম্যাচ। ইনফ্যাক্ট বাংলাদেশ যদি হেরেও যায়, যেভাবে বাংলাদেশ খেলেছে, উই শুড সেলিব্রেট, এভরিওয়ান শুড সেলিব্রেট। এবং সেটা তো মানসিকতার দিক থেকে আমরা জিতে গেছি 100%। এবং আপনি অস্ট্রেলিয়ানদের দেখেন যে মিরাজকে গিয়ে স্লেজ করছে, মুমিনুলকে স্লেজ করছে, কেন? বিকজ দে আর সো ফ্রাস্ট্রেটেড যে তারা নর্মালি অস্ট্রেলিয়ানরা দুটো সিচুয়েশনে, নর্মালি ছোটোবেলা থেকে যে খেলা দেখছে, দুটো সিচুয়েশনে স্লেজ করে। একটা হচ্ছে অপোনেন্টকে টেম্পটেড করার জন্য, এবং একই সঙ্গে ওরা মজা পায় স্লেজিংটা করে কোনো কারণ ছাড়া। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তারা হতাশ হয়ে স্লেজিং করছে, মানে কোনো কারণ পাচ্ছে না, মানে হতাশ। অস্ট্রেলিয়ানরা জাস্ট মানে সহজ করে বললে যে এরকম সিচুয়েশন বাংলাদেশ তাদেরকে টেনে নিয়ে যাবে, এরকম সিচুয়েশনে এটা তো এক্সপেক্টই করে নাই, এবং এটা তারা নিতেও পারতেছে না। কারণ কি দেব চৌধুরী, আমাদেরকে দুর্বল আন্ডারএস্টিমেট করা আমার মনে হয় না। তাহলে সেই জায়গাটা আমরা যদি বলি যে আমাদেরকে, যে আমরা সবসময় বলছি যে যে ভেন্যুটা দিল, এই টেস্টটা যদি মেলবোর্নে হতে পারতো, সিডনিতে, বা আরো ভালো ভেন্যু আমরা আশা করি এত বছর পর। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যারা নিয়মিত ক্রিকেটটা কভার করেন, বড় ভেন্যুগুলোতে টুকটাক খোঁজ খবর রাখেন, দর্শক যেভাবে বলো, দর্শকের মতো বলো, কিন্তু আমি দর্শকের মতো বলতে পারবো না। জি, মেলবোর্নের যে ভেন্যু, এই ভেন্যুর যে অপারেটিং কস্ট, এই অপারেটিং কস্ট সহ অন্যান্য যে ইস্যুসগুলো আছে, সেগুলো প্রচুর ব্যয়বহুল। এখন ইংল্যান্ড যদি যায়, আপনি মেলবোর্নে হয়তো 95,000 দর্শক দেখবেন, ভারত গিয়ে যদি খেলে আপনি 1 লাখ দর্শক দেখবেন। রাইট। কিন্তু বাংলাদেশ যদি যায়, ঠিক কত পরিমাণ টিকিট বিক্রি হবে এটা একটা প্রশ্ন, কতগুলো স্পন্সর পাওয়া যাবে এটাও একটা প্রশ্ন। সো আপনার যদি সিরিজটা লাভজনক না হয়, বা ওইটা যদি অ্যাটলিস্ট মানে ব্রেক ইভেনে না থাকে, ওরা কিন্তু এই সুযোগটা নেবে না। একই সঙ্গে যখন আপনি তুলনামূলক দুর্বল শক্তির বা আপনার সাথে কম শক্তির দলের সঙ্গে খেলবেন, তখন কিন্তু আপনি
নতুন যে ভেন্যু বা একটু কম পরিচিত ভেন্যু সেগুলোতে খেলার একটা সুযোগ দিবেন। কারণ অস্ট্রেলিয়ার জন্য কিন্তু এই ভেন্যুটা মানে একদম আসছি খেলছে এরকম কিন্তু না, এখানে অস্ট্রেলিয়া তো নিয়মিত খেলে না। সব জিনিসটা হচ্ছে যে বাংলাদেশে আজকে যদি কেনিয়া খেলতে আসে, মিরপুরের পাশাপাশি বাংলাদেশ কিন্তু চিন্তা করবে যে আমি হয়তো বগুড়াতে একটু খেলাই বা রাজশাহীতে একটু খেলাই বা বরিশালে খেলাই, এটা খুবই অবভিয়াস একটা বিষয়। সো এই যে বাংলাদেশ ম্যাচটা খেললো, যদি টেস্টটা জিতে যায় তখন আপনি দাবি করতে পারবেন, তখন অস্ট্রেলিয়া দ্বিতীয়বার চিন্তা করবে যে না, বাংলাদেশকে হয়তো বাঙালি কমিউনিটি সিডনিতে তো প্রচুর আছে, আমরা খেলাটা ওখানে দেই। কেন? এই রেসপেক্টটা আপনি ক্রিকেট খেলেই আদায় করতে হবে আপনাকে। এর আগের যখন আপনি গিয়েছেন খেলেছেন তখন আপনি জাস্ট মাঠে নেমেছেন, যাতাভাবে হেরেছেন, চলে এসেছেন। সো বড় ভেন্যু, ভালো ভেন্যু কিংবা ভালো স্টেডিয়ামে খেলার পূর্ব শর্ত হচ্ছে অস্ট্রেলিয়ানদের সর্ব